মালদার মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র অভিযোগ করছেন তার গাড়িতে দুবার ধাক্কা দিয়ে খুনের পরিকল্পনা করা হয়েছিল। আপনার মতে এটি নিছক দুর্ঘটনা নাকি রাজনৈতিক ষড়যন্ত্র? দেখুন, একজন নির্বাচিত বিধায়ক, তাও আবার শাসক দলে, তিনি যখন অভিযোগ করছেন তখন নিশ্চয়ই তিনি ওই বড় মাথা বলেছেন শুনলাম, তো নিশ্চয়ই তিনি সেই মাথা, নাক, কান, মুখ জানেন, তাই জন্যই বলছেন। তো ওনাদের দলের বিষয়, রাজ্যের সরকারি দলের বিষয়, ওনারাই আমার থেকে অনেক ভালো বলতে পারবেন। বলছেন যখন নিশ্চয়ই সত্যি আছে। এটা কি রাজনৈতিক ষড়যন্ত্র? মানে আমি বলতে চাইছি যে দেখুন, একজন দলের মধ্যেই কেউ কি করতে পারে এটা? তাই তো ওনারাই তো তাই বলছেন, আমাদের বলার অপেক্ষা রাখছে না, ওনারা নিজেরাই বলছেন যে ওনাদের দলের বড় মাথা, ছোট মাথা, মেজো মাথা, তারাই সবাই মিলে সব চক্রান্ত করছে। এর আগেও তো দেখা গেছে যে কাউন্সিলরকে খুন করা এবং খুনের আসলে লুটপাটের ভাগ বটোয়ারা নিয়ে গণ্ডগোল এমন পর্যায়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে কখনো কাউন্সিলর, কখনো ব্লক সভাপতি, কখনো আরও ছোট অথবা আরও বড় নেতা, তারা সবাই এখন টার্গেটের মুখে। এই আমাদের কলকাতার সুশান্তবাবু যেমন বেঁচে গেছেন, সবসময় সবাই বাঁচছে তা নয়, কয়েকজন বাঁচছে, কয়েকজন আবার মারাও যাচ্ছে। একটা অদ্ভুত মুষল পর্ব চলছে আর কি। এই প্রসঙ্গ টানতে গেলে তখন কিন্তু শাসক দল আবার বলছেন যে এটা কিন্তু বাম জমানাতেও হতো, না, বেশি ছিল। বাম জমানাতে কোনো বিধায়ককে জেলও খাটতে হয়নি, আবার কোনো বিধায়ককে নিজের দলের কর্মীদের কাছে গুলিগালাও খেতে হয়নি, কোনো কাউন্সিলরকেও খেতে হয়নি। এই ঘটনা নেই। তাই ওনারাই পথিকৃৎ, ওনারাই পথ দেখাচ্ছেন, ওনারাই বোমা মারছেন, ওনারাই নিজের দলের কর্মী খুন করছেন, ওনারাই আবার ওনাদের পুলিশই আবার তাদেরকে গ্রেপ্তারও করছে। মানে দু একজন হলেও এই মালদাতে যে গ্রেপ্তার হয়েছে সে তো তৃণমূলেরই নেতা, দীর্ঘদিনের নেতা, ওনারা পুলিশও গ্রেপ্তার করছে। তাই 34 বছরে, আপনারাও সাংবাদিক, আপনারাও জানেন, এরম কোনো বিধায়কের সঙ্গে এরম কোনো ঘটনা কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান তাদের সাথেও হয়নি। এগুলো সব নতুন মানে পরিবর্তনের জমানা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটা বিস্ফোরক স্বীকারোক্তি শোনা যাচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করছেন যে তিনি পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতির কথা জানতেন। তাহলে এতদিন দল কেন কোনো ব্যবস্থা নেয়? এইটা হলো একটা অদ্ভুত প্রশ্ন। এগুলো হচ্ছে যে আমাদের ক্ষেত্রে, মানে আমরা যারা তৃণমূল করি না এবং তার অন্য রাজনৈতিক মতাদর্শের বিষয়ে, আমাদের কাছ থেকে এই উত্তরগুলো একটা অদ্ভুত ধরনের। কারণ ওনাদের দলের নেতারাই বলছেন যে কত টাকা দিয়ে মন্ত্রী হওয়া যায়, ওনাদের দলের নেতারাই বলছেন যে কেন মন্ত্রী হতে পারা যায় না। তাই ওনারাই সবটা বলেছেন। ওনাদের স্ট্রাকচার যা, আসলে আমাদের প্রতিটা দলের তো একটা গঠনতন্ত্র থাকে, আমাদেরও আছে, তো ওদের দলের গঠনতন্ত্রের মধ্যে এগুলো আছে। তো ওনারাই সেই জন্য স্পষ্টতভাবে বলেই দিচ্ছেন এই কথাগুলো। আজকে কল্যাণবাবু বলছেন, কালকে যে মদন মিত্র বলছেন, পরশুদিন আরও অনেকে বলবেন। এই চলছে, এটা একদম লাইন দিয়ে চলছে, আর কেউ অস্বীকারও করছেন না। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও অস্বীকার করেননি বা বিরোধিতা করেনি যে এরা ভুল বলছে। সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিবাদ পশ্চিমবঙ্গে দেখলাম। যোগেশচন্দ্র ল কলেজে রীতিমতো খুন এবং ধর্ষণের হুমকি দিচ্ছে তৃণমূলের ছাত্র নেতা সাব্বির আলী। মানে এটা কি বলবেন? এইটা নতুন কিছু নয়। আমি তো 11-র পর থেকে আশুতোষ কলেজের সামনে অন্তত 8খানা পরপর সরস্বতীকে বসে থাকতে দেখেছি। আসলে এইবারে যেটা গুরুত্বপূর্ণ, একটা যোগেশচন্দ্র চৌধুরী নয়, পশ্চিমবঙ্গে এবারে 8000 স্কুলে সরস্বতী পুজো হয়নি। তার কারণ 8000 স্কুল বন্ধ হয়ে গেছে, 8000 স্কুলকে তুলে দেওয়া হয়েছে। তাই সেইটা বেশি করে খবরে আনতে হবে। একটা যোগেশচন্দ্র চৌধুরী, আরও 4টে কলেজ, তার মধ্যে সারা বছর তৃণমূলের মধ্যে মারপিট হয়। তাই 4খানা পুজো হবে, 4খানা পুজো নিয়ে বোমাগুলি চলবে, তার জন্য বাইরে পুলিশ আসবে, এটা স্বাভাবিক। কিন্তু 8000 স্কুল যে বন্ধ হয়ে গেল, সেই 8000 স্কুলে এবারে সরস্বতী পুজো হয়নি, কারণ ওটা একেবারে চিরতলে লাটে তুলে দেওয়া হয়েছে। আমার মনে হয় না এই পুরো বিষয়টাকে, সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে আস্তে আস্তে তুলে দেওয়াটাকে ধর্মীয় মোড়কে প্রতিদিন মানুষকে গেলানোর একটা চেষ্টা চলছে। তার সঙ্গে কোনো সম্পর্ক নেই এসবে। এটা পরিষ্কারভাবে নিজেদের মধ্যে সারা বছর মারপিট করে দুটো দল, সরস্বতী পুজো নিয়েও করছে। কারণ একটা কথা পরিষ্কার উঠে আছে, 17 সালের পর থেকে কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র ইউনিয়ন ইলেকশন হয়নি। তাই কোনো জায়গাতেই ছাত্র ইউনিয়ন নেই। তার ফলে টাকাটা কারা লুটবে, এবং এই যে পরিচালনা সমিতির কাছ থেকে সরস্বতী পুজোর টাকা নিয়ে ভাগ বটরা নেই, মারপিট প্রতি বছরই হচ্ছে। এই বছর একটু বেশি বড় পর্যায়ে চলে গেছে। এই যা মদন মিত্র বলছেন, তৃণমূলের বিভিন্ন পদে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হচ্ছে, কোনো পদে 25 লক্ষ, আবার কোনো পদে 50 লক্ষ পর্যন্ত। আপনার মতে দল কি সত্যি আর্থিক লেনদেনের ভিত্তিতে নির্ধারণ করা হয় পদ দলে? ওনাদের দলটা ওনারা বলতে পারবেন। তবে মুখ্যমন্ত্রী রেড চার্ট বেঁধে দিয়েছিলেন ধর্ষিতাদের, কম বয়সী বড় বয়সীদের জন্য, এটা আমরা রাজ্যের মানুষ সকলে জানি। এবার ওনাদের দল সম্বন্ধে এরকম
এরকম রেট ছাড় যদি ওনারা বলে থাকেন তাহলে নিশ্চয়ই সত্যি। অনেকদিন মদন মিত্রের মতো মানুষেরা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করছেন, তিনি যখন বলছেন নিশ্চয়ই তাহলে সেই রেট ছাড় আছে, তাই জন্যই বলছেন। তাহলে জনগণ কাদেরকে বিশ্বাস করবে? এই যে পয়সার লেনদেন যদি হয়, মানে যাদেরকে জননেতা জননেত্রী বলা হয়, সমাজের কল্যাণের জন্য যে রাজনৈতিক দল গঠন করা হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষ তাকে বিশ্বাস করবে। কিভাবে নির্বাচন হবে? তাহলে নির্বাচন ব্যবস্থা কি তাহলে উঠে যাওয়া উচিত না? নির্বাচন কিভাবে হয় সেটা তো সবথেকে ভালো সাংবাদিক মাধ্যমেই জানে। কটা ক্যামেরা ঘুরে বেলায় তারা সারাদিন ধরে যা দেখায় তা হচ্ছে খুব সামান্য অংশ, কিন্তু সেটুকুও তো আমরা দেখতে পাই। এখন আর এই মানুষের সেই বিশ্বাস ভরসা, আর নেতাদেরও মানুষের প্রতি যদি বিশ্বাস ভরসা থাকতো তাহলে নির্বাচনগুলো এইভাবে হতো না। আর আজকের দিনে এই যে শব্দগুলো বলছো না, জননেতা, এই মানুষ সম্বন্ধে মানুষের এই কনসেপ্টগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমাদের এখানে বুদ্ধবাবুর ছবি আছে, বুদ্ধবাবুকে আমরা বইমেলায় স্মরণও করছি। তবে আজকে পাশাপাশি জননেতা বলার মতো পশ্চিমবঙ্গের বুকেই যাদের যাদের নাম বললে তারা কেউ সেই পর্যায়ে যেতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন বলেই আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, ভোট পেয়েছেন, কিন্তু তার আশেপাশে সাঙ্গপাঙ্গ যাদের কথা বলা হচ্ছে, ওই জননেতা, মানুষের বিশ্বাস, মানুষের ভরসা, তাদের নিজের দলের কর্মীদেরই তাদের উপর ভরসা নেই, তাহলে মানুষ কী করে ভরসা করবে? আমি একটু অন্য প্রসঙ্গে যাব। আমি যাচ্ছি অভয়াকাণ্ডে যে একমাত্র দোষী সাব্যস্ত হয়েছিল সঞ্জয় রায়, এবং সেটাই আমরা জানি এখনো পর্যন্ত। তো এই সঞ্জয় রায়ের ফাঁসি দেয়নি নিম্ন আদালত, তার সাজা হয়েছে মৃত্যু কারাদণ্ড। তা এই রায়ে কিন্তু আমাদের রাজ্য সরকার খুশি নয় এবং সিবিআইও খুশি নয়। দুজনেই কিন্তু হাইকোর্টে মামলা করেছে যাতে ওকে মৃত্যুদণ্ড দেওয়া যায়। এরকম কি মনে হচ্ছে এটা সক্রিয়তা কেন এত? আরেকটা খুশি নয়, এটা বাদি গেল, সেটা হচ্ছে এই যার সন্তান সেই বাবা মা তারাও খুশি নয়, তারাও প্রথম দিন থেকেই বলে আসছেন। দেখুন, এটা খুব স্পষ্ট তো একটা ঘটনা সরকারি হাসপাতালে ঘটেছে, সেইটাকে ম্যানেজ করার জন্য প্রথম যদি একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিকল্পনা হয়ে থাকে যে একজন পদস্থ পুলিশ অফিসারকে টাকার বান্ডিল নিয়ে পাঠিয়ে দেবো এবং বাবা মার হাতে ধরিয়ে দেবে, তাহলেই ম্যানেজ হয়ে যাবে, সেইটা থেকেই বোঝানো যায় যে পুরোটা কীভাবে সাজানো হয়েছে। তাই জন্য রাজ্যের মানুষ যারা ঘটনাক্রম দেখেছেন, রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন, তারা কেউ খুশি নয়। অভয়ার বাবা মা বা তিলোত্তমার বাবা মা তারাও খুশি নয়। একমাত্র সঞ্জয় রায় দোষী কিনা সেটা তো আইন, আদালত, প্রশাসন তারা বলতে পারবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যা অবস্থা, রাজ্যের মানুষ বুঝতে পারছে যে এটা একজনের কাজ নয়, সাধারণ মানুষও বুঝতে পারছে। এই প্রশ্নই তো এই আগস্ট মাস থেকে আর এই এক বছরের ফেব্রুয়ারি হয়ে গেল নতুন বছরের, সেখানে তো মানুষ এই প্রশ্ন তুলেছে। এই মানুষ রাস্তা থেকে এই প্রশ্নই এতদিন ধরে চিৎকার করে বলছিল যে শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়। এই কে হয়টাই এখানে মূল প্রশ্ন। এই প্রশ্নের উত্তর মানুষ খুঁজছে, নিশ্চয়ই কেউ না কেউ হয় যা থেকে এত তৎপরতা। আরজিকর আবারও খবরের শিরোনামে, আরজিকরে আবারও এক ছাত্রীর মৃতদেহ পাওয়া গিয়েছে, সেটা আনন্যাচারাল বলে মানে সাব্যস্ত হয়েছে যে আনন্যাচারাল মৃত্যু। কি বলবো? এই খুব সম্ভবত আগের মাসেই শুধু আরজিকর নয়, এই এরকম আরেকজন ডাক্তারের বালুরঘাটের মনে হয় খুব সম্ভবত বালুরঘাট সরকারি হাসপাতালে একইভাবে মৃতদেহ পাওয়া গেছে। এই ডাক্তারবাবু যারা হচ্ছে যে জুনিয়র ডাক্তার লড়াই আন্দোলন করছিলেন, তারা আগস্ট মাস থেকে এই কথাটাই বলছে যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা কন্টিনিউয়েশন। মাঝে মাঝে বড় ঘটনা ঘটে বলে সেগুলো খবরের নজরে আসে, কিন্তু এটাই সামগ্রিক চিত্র। সরকারি হাসপাতালগুলোর চেহারা এরকমই। এখন এই ঘটনার পেছনে আবার কি আছে, তার পেছনে কারণ কি, আবার কোনো থ্রেট সংস্কৃতির চাপ ছিল কি না, এগুলো তদন্তের মাধ্যমে উঠে আসবে, কিন্তু আলাদা বলে কিছু নেই, সবটাই একটা ঘটনার কন্টিনিউয়েশনে ঘটছে পরপর। 14ই অগাস্ট যখন অভয়ার বিচার চাইতে জনগণ রাস্তায় নেমেছিল, তখন আরজিকরের সামনে দেখা গেছে ধুমধুমার কাণ্ড। তখন পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো পুলিশ মন্ত্রী, তাহলে পুলিশদেরকে তিনি শাসন করেন এবং অভয়া কাণ্ডে তাকে কেন বিচারের অধীনে এখনো পর্যন্ত আনা হয়নি? আসলে প্রথম দিন থেকে শুরু করে এখনও অবধি 14 তারিখের রাত্রের ঘটনা, আমি নিজে সেখানে উপস্থিত, আমাদের সংগঠনের কর্মীরাও সেখানে উপস্থিত। আমরা জানি কলকাতা পুলিশ চাইলে ওই মবকে সরাতে তাদের 1-1.5 মিনিট সময় লাগে, তাই লেগেছে। পরে যখন এসে উপস্থিত হলেন, তখন যখন লাঠি চার্জ হলো, বাকি সব হলো তখন ওই 1-1.5 মিনিটের মধ্যেই সব ফাঁকা হয়েছে। কিন্তু যতক্ষণ চাননি, চেয়েছেন যতক্ষণ ধরে ভাঙচুর হোক, ততক্ষণ ভাঙচুর হয়েছে। পুরোটাই সাজানো ছিল যে তথ্য লোপাট করতে হবে, তথ্য ঘেঁটে ফেলতে হবে, মানুষকে বিভ্রান্ত করতে হবে। তার সঙ্গেও সবথেকে বড় বিষয় এটা, মানুষের করের টাকা। সেই করের টাকায় সরকারি হাসপাতালে এমার্জেন্সিতে লক্ষ লক্ষ টাকার সমস্ত ইনস্ট্রুমেন্ট যেগুলো ভেঙে ফেলা হয়েছে, গুড়িয়ে ফেলা হয়েছে। ওই জুনিয়র ডাক্তারবাবুরা সেখানে চোখের জল ফেলেছে যে আমরা এগুলো দিয়ে মানুষের জীবন বাঁচাই, সেগুলোকে ভেঙে গুঁড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে। এই সংস্কৃতির মধ্যেই রয়েছে সব। আচ্ছা, জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে একটা অভিযোগ উঠে আসছে, যেটা শাসক দলের একাংশ দাবি করছে যে ওনারা নাকি অভয়ার নাম করে লক্ষাধিক টাকা তুলেছে।
হয়েছে? আচ্ছা, এটা মনে হয় জুনিয়র ডাক্তার ফ্রন্ট ডাব্লিউডাব্লিউ ওরাই এর উত্তর দিয়েছে। ওরা ওদের অডিট থেকে শুরু করে সমস্ত কিছুতেই ওরা উত্তর দিয়েছে এবং ওরা বলেওছে। এখন দেখো, সাধারণ মানুষ যদি জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ায়, তারা যদি সাহায্য করে, তাহলে অসুবিধে তো কিছু নেই এবং অসুবিধে হওয়ারও কথা নয়। এবং সেখানে দাঁড়িয়ে স্বচ্ছতার প্রশ্ন, এখন স্বচ্ছতার প্রশ্নে সারদাকাণ্ডে নারদাকাণ্ডে যারা জেল খেটে বের হয়ে এসছে, তারা যদি এখন স্বচ্ছতার প্রশ্ন করে, তাহলে তো মহা বিপদ। আচ্ছা, আমি একটা অন্য প্রশ্নে যাচ্ছি যে এই যে পশ্চিমবাংলায় অস্ত্র, বিভিন্ন বেআইনি অস্ত্র উদ্ধার হচ্ছে যথেচ্ছভাবে, মানে কি এটা পশ্চিমবঙ্গটা কি অস্ত্র সরবরাহের কেন্দ্রভূমিতে পরিণত হচ্ছে ধীরে ধীরে? এই জবে থেকে খাগড়াগড় ঘটনার পর বলা হয়েছিল ওটা গ্যাস সিলিন্ডার ফেটেছে, তবে থেকেই আমাদের এই প্রশ্ন ছিল তাহলে মদতটা কি সরকারি? এবং বারুদের স্তূপের ওপর আমরা দাঁড়িয়ে আছি। এই বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে অস্ত্র, বেআইনি অস্ত্র, রাস্তায় খুলেআম অস্ত্র নিয়ে ঘুরে বেড়ানো, এই শিয়ালদার মতো জায়গায় 1 মাসের মধ্যে সুরেন্দ্রনাথ কলেজের পাশ থেকে অটোমেটিক অস্ত্র যা রয়েছে এবং শিক্ষিত ছেলেমেয়ে তাদেরকে ধরা হচ্ছে, তারা ধরা পড়ছে, আকছার করছে। এবং এটাই এখন পশ্চিমবঙ্গের অন্যতম একটা ক্ষুদ্র কুটির শিল্প বলা যায়, বোমা শিল্প, এই বন্দুক শিল্প, বারুদ শিল্প। এর জন্য দায়ী কি যে চাকরি না পাওয়ার জন্য? চাকরি না পাওয়া তো বটেই, এবং চাকরি না পাওয়া একটা প্রজন্মকে বাধ্য করা এই লাইনের মধ্যে, মানে এই অসামাজিক কাজের মধ্যে ঢুকে যাওয়া। এবং মনে থাকবে তোমাদেরও, এই নির্বাচনের সময়, নির্বাচনের দিন বোমা বন্দুক সহ একজন মাস্টার ডিগ্রি করা ছেলে যখন ধরা পড়ে তৃণমূলের হয়ে কিছু টাকার জন্য সারাদিনই হচ্ছে বুথ জ্যাম করতে, তখন বোঝা যায় যে এটাই সংস্কৃতি, এখন এটাই এখন কর্মসংস্থান, এটাই এখন শিল্প। আরেকটা প্রশ্ন, একদম শেষ প্রশ্ন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংসদে চীনের ভূয়সী প্রশংসা করেছেন। এই মন্তব্য কি ভারতের কূটনৈতিক অবস্থানের জন্য সম্ভব? দেখো, আমাদের নিজেদের চীন সম্বন্ধে আমাদের অবস্থান রয়েছে, ব্যাখ্যা রয়েছে। রাহুল গান্ধী যে অবস্থান করেছেন, যে ব্যাখ্যা দিয়েছেন, নিজের মতো করে করেছেন। এখন তার সঙ্গে ভারতের কূটনীতিক সম্পর্কের কতটা উন্নতি অবনতি বা কী ভারসাম্য সেটা মানে আমাদের দেশের যে বিদেশ নীতি সেটা ঠিক করবে। তবে উনি যে উপলব্ধির মধ্যে এনেছেন সেই কথা আমরা অনেকদিন ধরেই বলছি।